15তম নিবেদন পরীক্ষা 2018 পরীক্ষা অনুষ্ঠিত হয় 2019 সালে। এর নতুন পদ্ধতি ছাড়াও একটি পুরাতন পদ্ধতির দেওয়া ছিল, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। শাপলা ট্রেডার্সের আমিল দেওয়া আছে, এর সমন্বয় সমূহ দেওয়া আছে। আমাদের পুরাতন পদ্ধতির ক্রয় বিক্রয় লাভ লোকসান হিসাবে উদ্বৃত্ত বিদ্রোহ করে নিতে হবে। এই সমন্বয়ের সাথে সম্পর্কিত যে লেনদেনগুলো ওগুলো আমরা নাম্বারিং করে রেখেছি। প্রথমে আমরা ক্রয় বিক্রয় হিসাবে গড় কেটে নিব। তো ক্রয় বিক্রয় শুরু হবে আমাদের ডেবিট পাশে প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে শুরু হবে। আমরা প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 1,27,000 টাকা। এরপর আমরা লিখব ক্রয় হিসাব। ক্রয় হিসাবের সাথে একটা সমন্বয় আছে, যেহেতু আমরা এই জন্য আমরা ইনার কলামে লিখব। তো ক্রয়ের সাথে আবার ফেরতও ছিল, এই জন্য আমরা আগে ফেরতের টাকাটা বিয়োগ করে নিই। ফেরত 10,000 টাকা। তো আমাদের ফেরত বাদ দেওয়ার পর হয় 1,40,000 টাকা। এবার 1 নম্বর সমন্বয়তে যাই। 1 নম্বর সমন্বয়ে সমমূল্য মজুত পণ্য ছাড়াও আছে। এটা 2 নম্বরের সাথে সম্পর্কিত, ক্রয়ের সাথে। যেহেতু আগুনে বিনষ্ট পণ্য হয়েছে, তাহলে আগুনে বিনষ্ট হয়েছে 8,000 টাকা। যেহেতু পণ্যের সাথে ক্রয় সম্পর্ক, এই জন্য আমরা 8,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য টাকা বাদ দিয়ে দিব। ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্যের টাকা বাদ দিয়ে দিব 8,000 টাকা। তাহলে আমাদের এখন নিট ক্রয় আসবে 1,40,000 থেকে 8,000 টাকা বাদ দিলে নিট ক্রয় হয় 1,32,000 টাকা। তো এরপর আসি আমরা বিক্রয়। বিক্রয় ক্রেডিট পাশে আমাদের লিখব বিক্রয় দেওয়া আছে 2,50,000 টাকা। ইনার কলামে লিখেছি, যেহেতু এটার সাথে একটা ফেরত আছে, তো আমাদের ফেরতের টাকা বাদ দিতে হবে। ফেরত দেওয়া আছে 5,000 টাকা। তাহলে আমাদের নিট বিক্রয় দাঁড়ায় 2,50,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে 2,45,000 টাকা। এরপর উত্তোলন মূলধন পদার্থবারটা আসবে না। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় ফেরত এসেছে, ক্রয় পরিবহন আসবে। ক্রয় পরিবহন 3,000 টাকা। এটা আমাদের ক্রয় পরিবহন ক্রয় বিক্রয় হিসাবে আসে এবং বিক্রয় পরিবহন লাভ লোকসান হিসেবে আসে। তো আমরা ক্রয় পরিবহন আনছি 3,000 টাকা আউটার কলামে, যেহেতু এর সাথে সমন্বয় নেই। তো এছাড়া আর কোনো এন্ট্রি আসবে না। এবার আমরা একটু সমন্বয় দেখি। সমন্বয়ে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে, ক্রয় মূল্য 1,25,000, বাজার মূল্য 1,00,000 টাকা। তো মনে রাখতে হবে যে টাকা কম সে টাকায় আমরা সমাপনী মজুত পণ্য হিসেবে আনবো। তাই সমাপনী মজুত পণ্য হিসেবে আনবো আমরা 1,00,000 টাকা। সমাপনী মজুত পণ্য হিসেবে আমরা আনলাম 1,00,000 টাকা। এবং এর থেকে আমরা ইনার কলামে লিখলাম এই কারণে যে যেহেতু 2 নম্বর সমন্বয়ে লেখা আছে সমাপনী মজুত পণ্যের মূল্যায়নের পরক্ষণে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে এবং বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি, অর্থাৎ বীমা দাবি স্বীকৃতি নেই। তবে এখানে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের পরেই আগুনে বিনষ্ট হয়েছে। মনে রাখতে হবে, যদি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন হয়ে যায় আর এরপরে আগুন লাগে, তাহলে আমাকে বিয়োগ করে দেখাতে হবে অবশ্যই। আর যদি আগুন আগে লাগে, সমাপনী মজুত পণ্য পরে মূল্যায়ন করা হয়, তাহলে আর বিয়োগ করে দেখাতে হবে না। আবারও বলছি, সমাপনী মজুত পণ্য যদি আগুনে বিনষ্ট হওয়ার আগেই মূল্যায়ন করা হয়, তাহলে আমাকে তাহলে তো আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মধ্যে অন্তর্ভুক্ত নেই, এই জন্য আমাকে বিয়োগ করে দেখাতে হবে। তো আগুনে বিনষ্ট পণ্য টাকা আমরা বিয়োগ করে দেখাচ্ছি। তো আমাদের সমাপনী মজুত পণ্য এখন হয় 92,000 টাকা। তো আমাদের ক্রেডিট পাশে যোগ হয় 3,37,000 টাকা, ডেবিট পাশে 3,37,000 টাকা, এবং 3,37,000 টাকা থেকে এই টাকাগুলো বিয়োগ করলে আমরা মোট লাভ পাচ্ছি 75,000 টাকা, যেটা লাভ লোকসান হিসাবের প্রথম এন্ট্রি হিসেবে আসবে 75,000 টাকা। তো এরপর আমরা লাভ লোকসান হিসাবে প্রথমে নিয়ে আসবো, দেখি কি কি এন্ট্রিগুলো আসে।
প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা এগুলো আমরা নিয়ে আসবো। প্রদত্ত বার্তা লিখব, যেহেতু সমন্বয় নেই আমরা আউটার কলামে লিখব। আর প্রাপ্ত বার্তা ক্রেডিট পাশে হবে 1000 টাকা। এরপর বন্ধকি ঋণ, এটা তো দায় পাশে আসবে, কিন্তু বন্ধকি ঋণের সুদ লিখতে হবে। তো লক্ষণীয়, এটা গত বছরের দেওয়া আছে, এই জন্য আমাদের সম্পূর্ণ বন্ধকি ঋণ হিসাব করে নিতে হবে। 50,000 টাকার 8% বন্ধকি ঋণ করলে হয় 4,000 টাকা, কিন্তু দেওয়া আছে 2500 টাকা। তাহলে আমাকে বন্ধকি ঋণ বাকি টাকা বকেয়া হিসেবে দেখাতে হবে। তাহলে এটা আমরা লিখি, ঋণের সুদ দেওয়া আছে আমাদের মিলে 2500 টাকা, কিন্তু আমাদের টোটাল যদি ঋণের সুদ করি তাহলে আমাদের আসে 4,000 টাকা। তাহলে বাকি টাকাটা কি হিসেবে দেখাতে হবে? বাকি টাকাটা বকেয়া হিসেবে দেখাতে হবে। বকেয়া হিসেবে দেখাবো। তাহলে বকেয়া হলো 4,000 টাকা থেকে 2500 টাকা বাদ দিলে যে 1500 টাকা হয় সেটাই হচ্ছে বকেয়া। সেটা আমরা দায় পাশে চলতি দায় হিসেবে আবার দেখাবো, যেহেতু সমন্বয় দেখাতে হবে। এরপর আমাদের আসবে অফিস সরঞ্জামের অপচয় আসবে। তাহলে আমরা লিখে ফেলি অফিস সরঞ্জামের অপচয়। অফিস সরঞ্জামের অপচয় 30,000 টাকা। 30,000 টাকার দেওয়া আছে স্থায়ী সম্পত্তির উপর অপচয় হবে 10%। তাহলে একটা শূন্য বাদ দিলেই আমরা অফিস সরঞ্জামের উপর অপচয় পাচ্ছি 3,000 টাকা। তো এটা স্থায়ী সম্পত্তি থেকে আবার অপচয়ের টাকা বাদ দিয়ে দেখাতে হবে সম্পত্তি পাশে। তো ক্রয় ফেরতে অন্তর্ভুক্ত করা হয়েছে, বিক্রয় ফেরত অন্তর্ভুক্ত করা হয়েছে, ইজারা সম্পত্তি স্থায়ী সম্পত্তি হিসেবে আসবে, এটার অবলোপন নাই। ক্রয় পরিবহন লেখা হয়েছে ক্রয় বিক্রয় হিসেবে, আর বিক্রয় পরিবহন আসবে এখন। তো আমরা এখন বিক্রয় পরিবহন নিয়ে আসছি। বিক্রয় পরিবহন 3,500 টাকা আউটার কলমে আসবে। এরপর শিক্ষানবিশ সালামি 10,000 টাকা। যেহেতু শিক্ষানবিশ সালামি 4 বছরের, এই জন্য আমাদের শিক্ষানবিশ সালামি ইনার কলামে লিখতে হবে 10,000 টাকা, এবং আমরা 10,000 টাকা 4 দিয়ে ভাগ করলে যে টাকা পাবো সেটা হচ্ছে প্রতি বছরের শিক্ষানবিশ সালামি হিসাবে আসবে। 10,000 টাকা ভাগ 4 যদি দিই তাহলে 2500 টাকা, এটা আমাদের প্রতি বছর এই 2500 টাকা দেখাতে হবে। আর বাকি যেই টাকাটা থাকবে সেটা হচ্ছে অগ্রিম হিসেবে আগামী বছর ব্যবহার করা হবে। তাহলে অগ্রিম 7,500 টাকা অগ্রিম, এই অগ্রিম শিক্ষানবিশ সালামি এটা চলতি দায়ে চলে যাবে উদ্ধৃতপত্রে। এরপর বেতন ও মজুরি আসবে। বেতন ও মজুরি 15,000 টাকা আউটার কলামে আসবে। এরপর দেনাদার পাওনাদার, দেনাদার আসবে না, তবে দেনাদারের সাথে কুঋণ এবং কুঋণ সঞ্চিতি আছে, এগুলো টাকা যোগ করে আনতে হবে। তাহলে নতুন কুঋণ, এর সাথে যোগ হবে নতুন কুঋণ সঞ্চিতি। নতুন কুঋণ সঞ্চিতি, কুঋণ দেওয়া আছে, আমরা একটু দেখি 3 নম্বর সমন্বয়। দেনাদার আদায়যোগ্য নয় 2,000 টাকা, এই 2,000 টাকা হচ্ছে নতুন কুঋণ। আর অবশিষ্ট 5%, অর্থাৎ দেনাদার দেওয়া আছে যে 20,000 টাকা, 20,000 থেকে নতুন কুঋণের টাকা বাদ দিলে হয় 18,000 টাকা। এই 18,000 টাকাই হচ্ছে অবশিষ্ট টাকা, এর উপর 5% ধরলে হবে 900 টাকা। এই 900 টাকা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। তাহলে নতুন কুঋণ সঞ্চিতি 900 টাকা, এই দুইটার টাকা যোগ হবে নতুন কুঋণ এবং নতুন কুঋণ সঞ্চিতির টাকা যোগ হয়ে হচ্ছে 2,900 টাকা। তো এই কয়টি লেনদেন লাভ লোকসান হিসেবে আসবে। তো আমরা দেখি ক্রেডিট পাশে হয়েছে 78,000 টাকা 500 টাকা, এবং এই 78,500 টাকা থেকে এই টাকাগুলো বিয়োগ করলে আমরা নিট লাভ পাচ্ছি 48,100, যেটা উদ্বৃত্ত পত্রে মূলধনের সাথে যোগ হয়ে যাবে। তাহলে আমরা মূলধনের টাকা নিয়ে আসি প্রথমেই। মিলে মূলধনের টাকা দেওয়া আছে 80,000 টাকা।
এরপর আমরা মূলধন থেকে উত্তোলনের টাকা বিয়োগ করে দিব। উত্তোলনের টাকা দেওয়া আছে 20,000 টাকা। তো আমরা মূলধন থেকে উত্তোলনের টাকা বিয়োগ করে দেখাবো, তাহলে হচ্ছে যে টাকা 60,000 টাকা হয়, সেই 60,000 টাকার সাথে নিট লাভের টাকা যোগ করে দেখালেই আমরা মালিকানা 70 টাকা পেয়ে যাব, 1,08,100 টাকা। তো প্রথমে এরপরে আমরা যে এন্ট্রিগুলো আসবে উদ্বৃত্ত পত্রে, সেই এন্ট্রিগুলো আমরা নিয়ে আসি। উত্তোলন এসেছে, মূলধন এসেছে, বন্ধকি ঋণ, এটা হচ্ছে দায়ের পাশাপাশি দীর্ঘমেয়াদী দায়, তো এটা আমরা নিয়ে আসি 50,000 টাকা। তারপরে হচ্ছে ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ আছে, ঋণের সুদ আমরা লাভ লোকসান হিসাবে বকেয়া ঋণের সুদ করেছি, যোগ করেছি 1500 টাকা। এই 1500 টাকা এবার চলতি দায়ে চলে আসবে 1500 টাকা। এরপর অফিস সরঞ্জাম স্থায়ী সম্পত্তি হিসেবে আসবে। তো সম্পত্তি পাশে প্রথমে আমাদের যেই নগদ তহবিল বা ব্যাংক জমা উদ্ধৃত থাকে সেগুলো আমরা নিয়ে আসবো। নগদ তহবিল দেওয়া আছে 8,000 টাকা। এরপর আমরা নগদ তহবিল ছাড়া এবার আমরা স্থায়ী সম্পত্তিগুলো নিয়ে আসি এক এক করে। স্থায়ী সম্পত্তি দেওয়া আছে অফিস সরঞ্জাম 30,000 টাকা। 30,000 টাকা অফিস সরঞ্জাম। এখান থেকে আমরা অপচয়ের টাকা বিয়োগ করে দেখাবো, যেহেতু 10% অপচয় আছে। 3,000 টাকা, তো আমাদের হবে 27,000 টাকা অফিস সরঞ্জাম। এছাড়া স্থায়ী সম্পত্তি হিসেবে আরও আছে ইজারা সম্পত্তি, এটার অবলোপনের টাকা নেই, তো আমরা সরাসরি ইজারা সম্পত্তির টাকা নিয়ে আসবো 40,000 টাকা। এরপর আমরা এক এক করে আবার দেখি। ইজারা সম্পত্তি এসেছে ক্রয় পরিবহন শিক্ষানবিশ স্যালামির যে অগ্রিম শিক্ষানবিশ স্যালামি বাকি 7,500 টাকা, সেটা আবার চলতি দায় চলে আসবে। অগ্রিম শিক্ষানবিশ স্যালামি লিখতে হবে। অগ্রিম শিক্ষানবিশ স্যালামি 7,500 টাকা আমাদের চলতি দায়ে চলে আসবে। তারপরে বেতন মজুরি ঋণের সুদ অন্তর্ভুক্ত হয়েছে। পাওনাদার দায় পাশে আসবে 25,000, দেনাদার আসবে 20,000। দেনাদারের টাকা নিয়ে আসি আমরা, দেনাদার 20,000 টাকা ইনার কলামে লিখবো, কারণ এর সাথে নতুন কুরিন এবং কুরিন সঞ্চিতি যোগ হবে। কুরিন, আমাদের কুরিন হচ্ছে নতুন কুরিন 2,000 এবং কুরিন সঞ্চিতি 900, তাহলে 2,000 টাকা আমরা যোগ করে দিচ্ছি। এর সাথে কুরিন সঞ্চিতি আসবে কুরিন সঞ্চিতি 900 টাকা, এটা বিয়োগ হয়ে যাবে। আমরা যোগ করব না, বিয়োগ করব, হচ্ছে যোগ করব লাভ লোকসান হিসাবে, বিয়োগ করব দেনাদার থেকে। তাহলে আমাদের প্রথমে 20,000 থেকে 2,000 টাকা বাদ দিলে হয় 18,000 টাকা। 18,000 টাকা থেকে 900 টাকা বাদ দিব, তাহলে হবে 17,100 টাকা। এরপর পাওনাদার আনবো 25,000 টাকা। পাওনাদার দায় পাশে নগদ তহবিল আনা হয়েছে। তো এবার আমরা সমন্বয়তে চলে যাব। সমন্বয়ে সমাপনী মজুত পণ্য আসবে। সমাপনী মজুত পণ্য যেই টাকাটা 1 লক্ষ টাকা,
1,00,000 টাকা থেকে আগুনে বিনষ্ট পণ্যের টাকা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের আসে 92,000 টাকা। একেবারে পুরো সেম ক্রয় বিক্রয় যা করা হয়েছে এখানে তা করা হয়েছে। বিবিধ ক্ষতি হিসেবে আগুনে বিনষ্ট পণ্যের টাকা অন্তর্ভুক্ত করা হয়নি, যেটা লাভ লোকসান হিসেবে আসবে। তাহলে আমাদের এই উদ্ধৃত পত্রের যোগফল মিলে যায়।